নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণের কাজ চলছে জোর কদমে। ফর্ম বিতরণের কাজ চলছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায়। সাধারণ মানুষের প্রতি বার্তা, ভয় আউট, ভরসা ইন। আর অন্যদিকে অপরাধীদের উদ্দেশ্যে ভয় ইন, ভরসা আউট। এই নীতিতেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বার্তা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষের। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে বাড়ি বাড়ি হাজির সুপারভাইজারেরা, পাশে বিজেপি। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বাড়ি বাড়ি বিতরণ শুরু হয়েছে, পাশে দাঁড়িয়েছে বিজেপি। ফর্ম ফিলআপে সাহায্য করছেন সুপারভাইজারেরা। দুস্থ এই মানুষগুলো এতদিন সরকারের সমস্ত ভাতা থেকে বঞ্চিত ছিলেন। এখন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি 210 নম্বর এবং 211 নম্বর বুথে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে জোর কদমে। যদিও এখনো পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলিতে এই ফর্ম বিলি হওয়ার কোনো খবর নেই। এখানে অন্নপূর্ণা ভান্ডার করতে আসছে। আচ্ছা, ফর্ম নিয়ে আসছে? হ্যাঁ, ফর্ম নিয়ে আসছে। আপনি কি আগে কোনো ভাতা পেতেন, কোনো রকম সরকারি সুযোগ সুবিধা? এতদিন কোনো সুযোগ সুবিধা আমি কিছু পাইনি। এখন ভালো লাগছে যে আসছে বাড়ি বাড়ি দিয়ে ফর্ম নিয়ে অন্নপূর্ণা ভান্ডার জন্য। সমস্ত ডকুমেন্ট দিচ্ছেন? হ্যাঁ। কি মনে হচ্ছে, আশা করি করছেন যে পাবেন? আশা করি পাবো। এতদিন কিছু পাইনি, সুযোগ সুবিধা, ঘর টর কোনো মানে সরকারি সুবিধা কিছুই পাইনি এতদিন আমি। আপনার নাম? মুন্টি মহন্ত। ওরা কি ফিল আপ করে দিচ্ছে? হ্যাঁ, ওরাই ফিল আপ করে দিচ্ছে। সুপারভাইজার এসছে? হ্যাঁ। কারা এসছে? সুপারভাইজার এসেছে। ওনারা কি নিজেরাই হেল্প করে দিচ্ছে? হ্যাঁ, নিজেরাই ডকুমেন্টস নিয়ে ওরাই ফিল আপ করে দিচ্ছে। আমার নাম তনুশ্রী কর্মকার। আমাকে পাহাড়পুর অঞ্চল থেকে সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই কারণেই আমি এখন এই অন্নপূর্ণা ভান্ডারের প্রথম যে কাজটা সেটা করতে এসেছি বাড়ি বাড়ি। কি করছেন? এটা কি? এটা অন্নপূর্ণা ভান্ডারের যেই ফর্ম ফিল আপের জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তো যেই মানুষগুলো এখনো পর্যন্ত সরকারের কোনো ভাতা এখনো পাননি বা কোনো সুযোগ সুবিধা এখনো পাননি, সেই রকম বাড়ি বাড়ি খুঁজে আমরা সেই ফর্মটা নিয়ে তাদের কাছে যাচ্ছি এবং ফিল আপ করে দিচ্ছি। কোনো অসুবিধা? মানুষ তো অনেক কনফিউশন, অনেক চিন্তায়, সেখানে কোনো মনে হচ্ছে না, চিন্তার কোনো কিছু কারণ নেই। আমরা সকলের পাশেই আছি এবং আমরা নিজের থেকেই ফর্ম ফিল আপ করে দিচ্ছি। আপাতত 3টে ফর্ম আমাদের কাছে এসেছে। এর পরবর্তীতে আমরা এগুলো ফিল আপ করে অঞ্চলে জমা দেব। তারপর পরবর্তীতে আরও ফর্ম আসবে। তো হতাশা হওয়ার কারোর কোনো ব্যাপার নেই, আমরা পরবর্তীতেও জানাবো। কত পাতার ফর্ম? 12 পাতা। যেই ডকুমেন্টগুলো লাগছে সেগুলো সব পাচ্ছেন ঠিকঠাক? হ্যাঁ, সেগুলো দিয়ে দিচ্ছে। বলছি যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা কি করবেন তাহলে? তাদেরও হতাশা হওয়ার কিছু নেই। পরবর্তীতে তাদেরও ফর্ম আসবে এবং সকলকেই সেই সুবিধা দেওয়া হবে। কি? লক্ষ্মীর অন্নপূর্ণা ভান্ডারে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাও পাবেন। এরকমই আপনারা জানেন না? সোনারপুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে সৃষ্টি হয়েছে উত্তেজনা। এদিন শিলিগুড়িতে পৌঁছে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। সেখান থেকেই তিনি তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একাধিক কড়া মন্তব্য করেন। সৌমিত্র খাঁ দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটি পরিকল্পিত রাজনৈতিক নাটক তৈরি করা হচ্ছে এবং পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে। তার অভিযোগ, এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনসমর্থন ও সহানুভূতি আদায়ের চেষ্টা চলছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে ইন্ডিয়া জোটের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন সৌমিত্র খাঁ। তার মতে এই জোট বাস্তবে কোনো কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে পারেনি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় রাজনীতি করেছেন এবং সেই অভিনয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় সফলতা পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে যে আমাকে নাটক করবার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তার মশাইরা আমার মনে নেই নাটক করার সুযোগটা দেবেন। পুরোটা একটা নাটক চলছে অভিষেকের। হসপিটালে ভর্তি হলে কিচ্ছু হয়নি। আমি বলবো বাথরুমে গিয়ে গোবর জলে ভালো করে পরিষ্কার হয়ে যান, তারপর ভালো করে স্নান করে নিন, ভালো হয়ে যাবে। আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ কি দেখছেন?
দেখুন একটা দল তো যখন তৈরি হয় সর্বরে নির্মূল হয়ে যায় না, কিছুদিন সময় হতে লাগে নির্মূল হতে। তো তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে শুধুমাত্র ব্যবসায়ীদেরকে তৈরি করেছিল, আমি এটুকু বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস কোনোদিন দাঁড়াবে না এবং এই রাজনৈতিক বাতাবরণটা অন্যদিকে চলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিক এখন করতে থাকুক, একটা দিন নামলে কি আর বলা যায়? আমি তো দেখতে পাচ্ছি তারপরে পৌরসভা ভেঙে গেছে। আগামী মাসের 6 তারিখে ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট জোটের কোনো দাম নেই। আমরা পাঞ্জাবে এবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সফলতায় আমরা পাঞ্জাবে গ্রাম পঞ্চায়েত ভোটগুলো জিতছি। ইন্ডিপেন্ডেন্ট করে জোট নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যার সাথে থাকবে সেই ইন্ডি জোটও ভেঙে যাবে। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দেবর্ষী নারদ জয়ন্তীতে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান। বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গের উদ্যোগে রবিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পালিত হল দেবর্ষী নারদ জয়ন্তী। সাংবাদিকতার মূল্যবোধ, সমাজে সংবাদ মাধ্যমের ভূমিকা এবং তথ্য পরিবেশনের গুরুত্বকে সামনে রেখেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংবাদিকদের সম্মাননা প্রদান। সংবাদ জগতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সাংবাদিকদের দেবর্ষী নারদ সার্থক জীবন সম্মান 2026 প্রদান করা হয়। আয়োজকদের মতে সংবাদ মাধ্যমের নিরলস কাজ এবং জনস্বার্থে ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়েছে। এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে গণতন্ত্রে সংবাদ মাধ্যমের গুরুত্ব এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ থাকার আহ্বান জানান। বক্তারা দেবর্ষী নারদকে বিশ্বের প্রথম সংবাদবাহক এবং যোগাযোগের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, তথ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ঐতিহ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আধুনিক সাংবাদিকতার মধ্যেও তার প্রতিফলন দেখা যায়। সেই আদর্শকে সামনে রেখেই সাংবাদিকদের সম্মান জানানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজের নানা স্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের মধ্যেও উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। দেবর্ষী নারদ জয়ন্তীর এই আয়োজনে উত্তরবঙ্গের সাংবাদিক মহলে বিশেষ তাৎপর্য বহন করেছে। जिन्हें हम कह सकते हैं कि आदि पत्रकार थे शायद, जो इस सूचना का सही प्रचार प्रसार हो, भ्रांति दूर हो, लोगों के अंदर में गलतफहमियां न हो और हमारा समाज समरस संतुलन में रहे और आगे बढ़ता जाए, ये हमारी एक जिम्मेदारी है, ये हमारा उत्तर है। हमें इस बात को, और इसमें हमारे पत्रकार बंधु भी सम्मिलित हैं, उनका आपकी विशेष भूमिका है कि हमें इस बात को कभी नहीं भूलना चाहिए कि हम जितने भी यहाँ बैठे हैं या कहीं भी भारत के कहीं भी किसी क्षेत्र में हो, किसी भी भाषा को बोलने वाला हो, किसी वेशभूषा न हो, किसी मत का हो, सब हम एक ही माता के संतान हैं। जब ऋषि बंकिम चंद्र ने वंदे मातरम की रचना की, उसकी प्रतिध्वनि मद्रास में हुआ, जिसे आज तमिलनाडु कहते हैं। वहां महाकवि सुब्रमण्य भारती ने इसका तमिल में अनुवाद किया और इसके ऊपर पूरे तमिल क्षेत्र में क्रांति की लहर दौड़ पड़ी। ये वंदे मातरम, जिस माता की हम वंदना करते हैं, वो कोई और नहीं, यही हमारी भारत माता है। और चूंकि हम सब इसके संतान हैं, हम सबका दायित्व है कि बिना झिझक हम वंदे मातरम कहें, ऊर्जा के साथ, जोश के साथ हम इस माता की गुणगान करें, उसकी यश की चर्चा करें और इसी दिशा में हम इस माता की जय जयकार करेंगे। भारत माता की जय! भारत माता की जय!
রাতের শিলিগুড়িতে বিশেষ অভিযান বিধায়ক ও পুলিশ কমিশনারের। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা। শহরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে শনিবার রাতে সেবক রোডে বিশেষ অভিযান চালালো পুলিশ প্রশাসন। এই অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিক। ভক্তিনগর থানার সামনে চেকপোস্ট এলাকা থেকে শুরু হয় কর্মসূচি। সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিদর্শন করেন বিধায়ক, পুলিশ কমিশনার এবং অন্যান্য আধিকারিকেরা। সেবক রোডের একটি নামী মলের সামনে গিয়ে এই অভিযান শেষ হয়। পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শনের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাতের শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ বলেন, সরকারে আসার আগে বিজেপি বলেছিল ভয় আউট ভরসা ইন। মানুষ এই ভরসা রেখেই বিজেপিকে ভোট দিয়েছে এবং সরকার গঠন হয়েছে। তাই কোনো ধরনের অপরাধমূলক কাজ বরদাস্ত করা হবে না। তিনি জানান, শহরে অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনেও বিভিন্ন এলাকায় এই ধরনের বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি অপরাধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে শঙ্কর ঘোষ বলেন, আপনাদের জন্য নতুন ট্যাগলাইন ভয় ইন ভরসা আউট। এই নীতিতেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এই বিশেষ অভিযান। আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এমন নজরদারি ও অভিযান চলবে বলে জানা গেছে। আমরা এই শহরে বড় হয়ে উঠেছি, আমরা তো একটু আধটু জানি কোন শহরের কোন রাস্তায় কি হয়, তো সেইগুলো আমরা একটু চেষ্টা করি না। চেষ্টা করতে তো অসুবিধা নেই। নতুন সরকারের কাছে মানুষ অনেক প্রত্যাশা করে, তার মধ্যে একটা হচ্ছে একটা সুরক্ষিত শহর, শান্তিপূর্ণ বাতাবরণ। তো আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানুষ যে প্রত্যাশা করেন সেই প্রত্যাশাকেই পূর্ণ করবো। আপনাদের প্রত্যেকটি প্রশ্ন আমি শুনলাম এবং এই বিষয় নিয়ে যারা যেখানে দায়িত্বে আছেন তাদেরকে নির্দেশিকা দেওয়া হবে যে কিভাবে যদি অযৌক্তিক ভাবে, অন্যায় ভাবে, বেনিয়ম করে এই সমস্ত কাজ করা হয়, তাহলে যা আইনের যা শাসন আছে সেটাই আমরা করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এখানে দাঁড়ালাম, এইটুকু বলতে পারি, দুষ্কৃতীদের জন্য কি বললাম, ভয় ইন ভরসা আউট। ফলে যারা এই সমস্ত করছেন অনেক কিছু না, আমাদের অনেকগুলো জায়গা আছে যেখানে প্রশাসনকে জনগণকে সহযোগিতা। আমি যা দেখলাম সেগুলো আপনারাও দেখলেন। আমি প্রথম দিন আজকে হেঁটেছি, সিপি সাহেব ছিলেন, পুলিশরা ছিলেন, তারাও বেশ সবটা বলা। পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে এখন পৌরসভার কোনো ওয়ার্ডেরই নোংরা আবর্জনা আর ফেলা হয় না। আর এই নোংরা আবর্জনা যাতে ফেলা না হয় এই বিষয়ে আন্দোলন করেছিল 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জলপাইগুড়ি পৌরসভা তাদের এই কথা মেনেছিল। এই সাফল্যের জন্য আজ ধন্যবাদ জ্ঞাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় সেই ডাম্পিং গ্রাউন্ড এলাকায়। দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান 24 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বিশ্ব বাংলার সংলগ্ন সেই নোংরা আবর্জনা এলাকায় গাছ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এদিন এই জায়গায় বিভিন্ন রকমের চারা গাছ রোপণ করা হয় যাতে পরিবেশ দূষণ আর না হয়। জলপাইগুড়ি করলা নদীর পার্শ্ববর্তী নতুন ব্রিজ এলাকায় সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেছিল পৌরসভা। এলাকাবাসী তথা জলপাইগুড়ির মানুষ অসুবিধার কথা উপলব্ধি করে আমরা মানুষকে সঙ্গে নিয়ে একটা আন্দোলনে সামিল হয়েছিলাম। অবশেষে জলপাইগুড়ি পৌরসভা সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড এখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা যে আন্দোলনে সামিল হয়েছিলাম সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেছিল, আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। সঙ্গে পরিবেশ যাতে এই এলাকার আরও সুন্দর হয়, শিশুরা যাতে আরও সুন্দরভাবে শুদ্ধ অক্সিজেন নিতে পারে, তার জন্য আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি। মূল উদ্দেশ্য কি রয়েছে আপনাদের? উদ্দেশ্য একটাই, যে আমরা যে আন্দোলনে সফল হয়েছি সেই আন্দোলনের সফলতার
যারা যারা বিশিষ্টজনরা অংশগ্রহণ করেছেন এবং আপনারাও যেভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যেভাবে সহযোগিতা করেছেন। বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার, 3 জনকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফুলবাড়ির সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির মধ্যে থাকা 30টি কার্টুন থেকে প্রায় 4500 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম অলোক কুণ্ডু, বাড়ি শিলিগুড়িতে। এছাড়াও হাওড়ার বাসিন্দা প্রসেনজিৎ মুখার্জি এবং সুরজিৎ হালদারকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কফ সিরাপগুলি অবৈধভাবে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এই বিপুল পরিমাণ কফ সিরাপ কোথা থেকে আনা হচ্ছিল তা জানার চেষ্টা করছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। আবারও এক কঠিন হিমালয় অভিযানের পথে পা বাড়াতে চলেছে নেচার অ্যান্ড ট্রেকার ক্লাব অফ জলপাইগুড়ির পর্বতারোহীরা। এবারের লক্ষ্য হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার কাজা অঞ্চলে অবস্থিত দুর্গম শৃঙ্গ চাও চাও কাং নীলদা CCKN। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,674 ফুট উচ্চতার এই শৃঙ্গে আরোহণ অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জে পরিপূর্ণ। আজ শহরের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাবুপাড়া স্থিত ক্লাব ভবনে জলপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী অভিযাত্রী দলের দলনেতার হাতে জাতীয় পতাকা ও ক্লাব পতাকা তুলে দেন। তিনি তার বক্তব্যে দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের সফলতা কামনা করেন। আগামী 1 জুন জলপাইগুড়ি থেকে অভিযাত্রীদের দলটি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সেখান থেকে মানালি হয়ে কাজা পৌঁছে 14,500 ফুট উচ্চতায় অবস্থিত লাংজা গ্রামে পৌঁছবে তারা। ওই গ্রাম থেকেই শুরু হবে ট্রেকিং পর্ব। পরিকল্পনা অনুযায়ী 8ই জুন প্রায় 17,400 ফুট উচ্চতায় বেস ক্যাম্প স্থাপন করা হবে। এরপর আরও 2টি উচ্চতায় ক্যাম্প গড়ে তুলে ধাপে ধাপে শৃঙ্গের দিকে এগোবেন অভিযাত্রীরা। আবহাওয়া অনুকূলে থাকলে 13 বা 14ই জুন শৃঙ্গ জয়ের চেষ্টা করা হবে। 20 জুন জলপাইগুড়ি ফিরে আসার কথা দলটির। অভিযানের পথে প্রায় 1000 ফুট দড়ি ফিক্স করতে হবে, যার সাহায্যে দুর্গম অংশ অতিক্রম করবেন সদস্যরা। তবে এই পথ মোটেই সহজ নয়। ঢিলা পাথর উপর থেকে গড়িয়ে পড়ার ঝুঁকি,
তীব্র ঠান্ডা হাওয়া এবং উচ্চতাজনিত অসুস্থতা সব মিলিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দলকে। এই অভিযানে অভিজ্ঞ ও নবীন মিলিয়ে মোট 9 জন সদস্য অংশ নিচ্ছেন। দলের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। দলের অন্যান্য সদস্যরা হলেন অমিত দাস, জনক কোচ, সৌম্যদীপ দাস, বিজয় চক্রবর্তী, হিল্লোল রায়, অরিন্দম জানা, সৌম্যদীপ জানা এবং রাগেশ্রী বৈশ্য। আনন্দ এবং গর্বিত যে এই ক্লাবে আজকে আমি আসতে পেরেছি এবং এদের সান্নিধ্যে এসে সত্যি ভালো লাগছে এবং এরা সুন্দরভাবে সফলভাবে ফিরে আসুক এই অভিযান শেষ করে, এটাই ভগবানের প্রার্থনা করি, তাদের সুস্থ প্রার্থনা বলছি। ওনাদের আমার সাধ্যমতো চেষ্টা করবো, আমার সাধ্যের মধ্যে যতটুকু থাকে। নেচার অ্যান্ড ট্রেকার্স তরফ জলপাইগুড়ির 12তম পর্বত অভিযান আগামীকাল অর্থাৎ 1 জুন শুরু হচ্ছে। আজকে আমাদের ফ্ল্যাগ অফ অনুষ্ঠান ছিল। আমাদের জলপাইগুড়ির মাননীয় বিধায়ক শ্রী অনন্তদেব অধিকারী মহাশয় আমাদের জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা তুলে দিয়েছেন। আমাদের 9 জনের যে দল, সেই দল আমরা আগামীকাল জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে পরশুদিন দিল্লি পৌঁছাচ্ছি এবং দিল্লির পরে আমরা মানালিতে পৌঁছাবো। মানালিতে আমাদের কিছু লাস্ট মিনিট আমাদের কিছু কাজকর্ম আছে, সেটা করার পরে আমরা কাজা চলে যাব। কাজা থেকে লামসা যে রোডের সেখানে পৌঁছে যাব, সেটাই আমাদের লাস্ট রোডে এবং সেই পর্যন্ত গাড়ি যাবে। সেখান থেকে আমাদের পায়ে হাঁটা শুরু হবে এবং আসল অভিযান যেটা সেটা শুরু হবে। 17,400 ফিট উচ্চতাতে আমরা বেস ক্যাম্প স্থাপন করব এবং বেস ক্যাম্প স্থাপন করার পরে আরও বিভিন্ন উচ্চতাতে 2টো ক্যাম্প হবে এবং তারপর 13 বা 14 জুন আমরা আমাদের যে লক্ষ্য অর্থাৎ চাউচাউ পাংবিলিদা যার উচ্চতা 20,740 বা 6,303 এই শৃঙ্গে আমরা ক্লাইম্ব করার চেষ্টা করব। আমাদের দল খুব সুন্দর দল আছে, জলপাইগুড়ির টিম, এবং তারা মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত আছে। মানুষের ভালোবাসা আছে, জলপাইগুড়ির লোকের সহযোগিতা আছে। আমরা আশা করছি আমরা সুস্থভাবে এই পর্বত শৃঙ্গে আমাদের জাতীয় পতাকা এবং আমাদের জলপাইগুড়ির পতাকা তুলে ধরতে পারবো এবং সুস্থ শরীরে আমরা জলপাইগুড়িতে ফিরে আসতে পারবো। আলু চাষিদের দুর্দশার এক হৃদয় বিদারক চিত্র ধরা পড়ল। বানারহাট ব্লকের নাথুয়া ফটকটারি এলাকায় আলু চাষিদের দুর্দশার এক হৃদয় বিদারক ছবি সামনে এলো। স্থানীয় চাষি রঞ্জিত রায় কয়েক বিঘা জমিতে আলুর ভালো ফলন হওয়ার পরও বাজারে ন্যায্য দাম না পেয়ে বিপাকে পড়েন। ব্যবসায়ীরা মাত্র 220 টাকা কুইন্টাল দরে আলু কিনতে চাওয়ায় বিক্রি প্রায় বন্ধই হয়ে যায়। দীর্ঘদিন মজুত রাখার পর রোদ বৃষ্টির কারণে আলু পচে যাওয়ার আশঙ্কায় তিনি শেষমেশ প্রায় 400 প্যাকেট আলু বিনামূল্যে এলাকার মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে বাজারে যেখানে আলুর দাম 7 থেকে 10 টাকা কেজি, সেখানে বিনামূল্যে আলু পেয়ে খুশি সাধারণ মানুষ। আমার নাম দীপক রায়। কি করেন আপনি? আমিও সাধারণ কৃষিকাজ করি, অল্প স্বল্প আর কি, এইদিকে বাড়িতেই কাজ করি আর কি। এই যে কৃষিকাজ করেন, এখানে আপনার পাশেই যে বাড়ি দেখা যাচ্ছে, এখানে আলু নিয়ে যাচ্ছে, বিভিন্ন কৃষিজ ফসলের দাম নাকি সঠিকভাবে পাওয়া যাচ্ছে, ছোট করে পাচ্ছে না। এটা কেন এবং কি বলবেন? বিগত সরকার তো যা করছে, এই সরকার কাছে আর্জি, এখন যে কোনো কৃষিকাজ করলে দাম থাকে না, শুধু আলু না, এখন বিমও গেল, আমাদের পাট যা পরিস্থিতি, পাটেও তো হচ্ছে না ওয়েদার অনুযায়ী, পাটও হচ্ছে না, বিম গেল, মানে যে কোনো সবজি, শসা বর্তমান তাও সেরকম ন্যায্য মূল্যের কোনো দাম পাওয়া যাচ্ছে না। সারের দোকানে তো সারের দাম প্রচুর, যে কোনো প্রকার আমরা ধার করে হোক, ঋণ করে হোক কৃষিকাজ করতেছি, কিন্তু বিক্রির সময় আমাদের কোনো রেজাল্ট নেই, বিক্রির সময় আমরা লস খাচ্ছি যে কোনো কৃষিকাজেই। এখন সরকার, এইটাই আমাদের সরকারের কাছে আর্জি, যে যা আগে সরকার কী করছে, নতুন সরকারের কাছে আবেদন, যাতে আমরা কৃষকগুলা নেক্সট টাইমে যদি কোনো কৃষিকাজ করি যাতে ন্যায্য মূল্যের দাম পাই, বিক্রির জায়গাটা সঠিকভাবে পাই, এইটা সরকারের কাছে আর্জি। আর রঞ্জিত রায় এই যে আলু, যে ওনার অনেক লস খাইছে, কী করবো, আমি তো যেটুকু করছি আমি বিক্রি করে দিচ্ছি, অবশ্য অল্প স্বল্প হয়েছে। আমার 5 বিঘা আলু করছি, 5 বিঘা আলু 40 প্যাকেট আলু হয়েছে আমার, ওইটুকুই বিক্রি করছি। কি আমি গরিব মানুষ, ওইটুকু বিক্রি করে যা হয়েছে আমার কাছে। এখন রঞ্জিত মোটামুটি এখানে 4-5 গাড়ি আলু হবে, ওর মানুষকে মিলে দিচ্ছে এখন। আমি দিয়ে দিছি, মানে সকাল থেকে আলু নিতেছে, যাইতেছে, টোটো করে নিয়ে যাচ্ছে, ভ্যানে, রিক্সা ভ্যানে নিয়ে যাচ্ছে, মানুষকে সাইকেলে নিয়ে যাচ্ছে, হাতে নিয়ে যাচ্ছে, যে যেমন ভাবে নিয়ে যাচ্ছে। আমি খুলে দিছি যে যার, আমি সবাইকে অ্যালার্ট করে দিছি যে যারা পারে আলু যতটুকু পারে আমাদের এরিয়াটার মধ্যে আমি বলে দিছি। এখনো কত আলু আছে এখানে? এখনো প্রায় তো 1 গাড়ির উপরে এখনো আলু আছে। মানে আপনি এভাবেই এটাকে না, আমি এটাকে বিলি করে দিব। এখানে আসছে লোকজন, লোকজন নিয়ে যাচ্ছে, সকাল থেকে চলতেছে, আজকে থাকবে, কালকেও থাকবে, যে যত আলু পারে নিয়ে যাক। আলু শেষ নয়, তাই তো? হ্যাঁ, যতক্ষণ আলু শেষ না। আমার নাম, হ্যাঁ, আপনার নাম? আমার নাম রঞ্জিত রায়। কি করেন আপনি? আমি তো মানে কৃষিকাজও করি, আমার হচ্ছে বাইরেও কাজ করি। তারপরে হচ্ছে বিগত পঞ্চায়েত ইলেকশনে আমি বিজেপি দলের পক্ষ থেকে মানে ক্যান্ডিডেট, মানে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিলাম। তো আমি যাই হোক, মানে ক্যান্ডিডেট ছিলাম, আমি হেরে গেছি। তখনকার তো পরিষেবা জানেনি কিরকম ছিল, ওরা শাসক ছিল।
অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ জলপাইগুড়ি জোনের ব্যবস্থাপনায় রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হল ময়নাগুড়ির হৃদকমল লাহিড়ী ভবনে। পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বর্গীয় নারায়ণ দত্ত স্মরণে রবীন্দ্র নজরুল কবিতা নিয়ে জলপাইগুড়ি জেলাব্যাপী এক অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজকে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক আবৃত্তিকার অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের পরিবেশনা ছিল আকর্ষণীয়। আজকে আমাদের উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের দ্বিতীয় বর্ষ আমরা আবৃত্তি প্রতিযোগিতা করেছি। রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী আমরা পালন করছি তার একটা পদক্ষেপ হিসেবে। রবীন্দ্র জয়ন্তীর পদক্ষেপ হিসেবে আমরা করেছি রবীন্দ্র কবিতা আবৃত্তির প্রতিযোগিতা। 5টা স্তরে এই প্রতিযোগিতাগুলো হয়েছিল। আর আজকে আমরা নজরুল স্মরণ করছি এই অনুষ্ঠানে ময়নাগুড়িতে হৃদকমল ভবনে। এই অনুষ্ঠানে আমরা আবৃত্তি সমন্বয় পরিষদের সমস্ত সদস্যরা জলপাইগুড়ি জোনে যারা আছে তারা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছে এই রবীন্দ্র নজরুল স্মরণ করবো বলে। এবং এই অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছেন তাদের পুরস্কার বিতরণ করা হবে। 5টা গ্রুপেরই পুরস্কার বিতরণ করা হবে। এটা শুধু জলপাইগুড়ি জোন নয়, সারা উত্তরবঙ্গ জুড়ে আমাদের যে সংগঠন আছে এই সংগঠনের সবগুলো জোনেরই এই রবীন্দ্র নজরুল সফলভাবে আমরা পালন করছি। এবং আজকে বেশিরভাগ জোনেরই আজকের দিনেই এই পুরস্কার বিতরণী উৎসব এবং রবীন্দ্র নজরুল সফল পালন করছি। আপনি আপনার নাম এবং কোন পোস্টে আছেন? আমি ডক্টর আকাশ পাল চৌধুরী, আমি এই উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি। 21 নম্বর ওয়ার্ড বিজেপি কমিটির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো আজ। বিজেপির জয় জয়কার আর সে নিরক্ষণ আসার সাথে সাথেই বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। আজ সেই উৎসাহ ও উদ্দীপনা দেখা গেল 21 নম্বর ওয়ার্ড বিজেপি কর্মীদের মধ্যে। এদিন 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় বিজয় মিছিলে অংশগ্রহণ করে বিজেপির কর্মী ও সমর্থকেরা। সাথে স্লোগান ছিল জয় শ্রীরাম। অকালে ঝরে গেল এক কিশোরের জীবন, শোকের ছায়া গোটা এলাকায়। তার নিথর দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। জানা গেছে গতকাল জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন এলাকায় রেলের কাজের জন্য খনন করা একটি গর্তে জমে থাকা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়ুয়াপাড়ার বাসিন্দা 10ম শ্রেণীর ছাত্র সূর্য রায়ের। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ ময়নাতদন্তের পর তার দেহ গ্রামে ফিরিয়ে আনা হলে শোকের আবহে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। এত অল্প বয়সে এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। পরিবারের আর্তনাদ ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারিদিক। যে জীবন সবে স্বপ্ন দেখতে শুরু করেছিল তা হঠাৎ করেই থেমে যাওয়ায় শোক স্তব্ধ সকলেই। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। এখন আর দূরে নয়, আপনার প্রিয় টয়োটা গাড়ি মিলবে নিজ শহরেই। টপসেল টয়োটাতে পেয়ে যান নতুন মডেল গ্লান্সা, হাই রাইডার, রুমিয়ন, ইনোভা ক্রিস্টা, ফরচুনার, হিলাক্স সহ নানান গাড়ির সম্ভার। সঙ্গে থাকছে জেনুইন স্পেয়ার পার্টস, অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে নির্ভরযোগ্য সার্ভিস। রয়েছে পুরনো গাড়ি এক্সচেঞ্জের আকর্ষণীয় সুবিধা। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টপসেল টয়োটা, আসাম মোড়, চার্চের ঠিক বিপরীতে, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। টপসেল টয়োটা, আপনার স্বপ্নের গাড়ির সেরা ঠিকানা। গরমের জন্য নাভিশ্বাস উঠছে গোটা উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি জেলাতেও। উত্তরবঙ্গের তীব্র দাবদাহ, হাঁসফাঁস গরমে অস্থির জলপাইগুড়িবাসী। তীব্র গরমে নাজেহাল 8 থেকে 80 সকলেই। ঠান্ডা পানীয়, টক দইয়ের বিক্রি বেড়েছে। পাশাপাশি আখের রস খেতে রাস্তার ধারে মানুষের ভিড়। অপরদিকে গরম থেকে একটু রেহাই পেতে ফ্যান, এসি কিনতে বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রবিবার দুপুরের দিকে গরমে রাস্তাঘাট প্রায় শুনশান। গতকালের পর আজ একটু বেশি গরম অনুভব হচ্ছে বলে অনেকেই জানান।
এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণের কাজ চলছে জোর কদমে। ফর্ম বিতরণের কাজ চলছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায়। সাধারণ মানুষের প্রতি বার্তা, ভয় আউট, ভরসা ইন। আর অন্যদিকে অপরাধীদের উদ্দেশ্যে ভয় ইন, ভরসা আউট। এই নীতিতেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বার্তা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.